হ্যালো এভরিওয়ান, এটা এই ইউটিউব প্ল্যাটফর্মটার ফার্স্ট ভিডিও। আর ফার্স্ট ভিডিওতে আমরা HIV অ্যান্ড এইডস এই টপিকটার ব্যাপারে আলোচনা করব। এই টপিকটা আগের সিলেবাসেও ছিল, এই সিলেবাসেও আছে, মানে আনচেঞ্জ টপিক। আর এটা ক্লাস 12 বায়োলজির চ্যাপ্টার নেম হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, সেই চ্যাপ্টারটার মধ্যে এই টপিকটি আছে এবং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে নিউমারাস টাইমস কোয়েশ্চেন্স প্রিভাইকিউ প্রিভিয়াস ইয়ারে এসছে, এই বছরেও আসার সম্ভাবনা আছে। অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, মানে সিলেবাসের জন্য তো বটেই, প্লাস এই বিষয়টা নিয়ে নর্মাল মানুষের জানাটাও ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস স্টার্ট। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, দ্যাটস দ্য HIV অ্যান্ড এইডস। নাও দ্য থিং ইজ, এই এইডস শব্দটা যখনই মাথায় আসবে, আমরা একটা ডিজিজের ব্যাপারে কথা বলছি। তো প্রথমে এটার একটু ডেফিনিশনগুলো জানি। ফার্স্ট ইজ দ্য HIV মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এটা একটা প্যাথোজেন বলতে পারি, যেটা কিন্তু এইডস রোগটা অকার করায়। অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, HIV ভাইরাস, সেটা থেকে আমার এই এইডস নামক রোগটি হয়। Therefore, next definition is about the AIDS. তাহলে এইডস এর পুরো কথা কি? অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস এর পুরো কথা অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে ফার্স্ট HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, একটা প্যাথোজেন যে আমাদের মানুষের শরীরের মধ্যে এসে একটি রোগ ডিজিজ ক্রিয়েট করে। সেই ডিজিজটির নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস। সো ফার্স্ট আরেকবার, HIV হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইডস অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এবার প্রশ্নটা আসছে, এই সিনড্রোম শব্দটা কি? সিনড্রোম শব্দটার মানে হচ্ছে যে আমাদের যখন কোনো রোগ হয়, আমরা সেই রোগটা হয়েছে বা সেই ডিজিজটা হয়েছে, এটা আমরা বুঝি কি করে? না, কিছু একটা সিমটম দেখতে পাই। যেরকম আমার জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, ফ্লু হয়েছে আমরা বলে থাকি এটা। তাহলে আমার ফ্লু হয়েছে, আমি এটা বুঝি কি করে? কিছু নিশ্চয়ই সিমটম আছে। আমার জ্বর হয়, টেম্পারেচার বডিতে বেড়ে গেল। আমার সর্দি হচ্ছে, নাক থেকে সবসময় জল বেরোচ্ছে। আমার গলাটা, টনসিলের জায়গাটা ব্যথা ব্যথা হচ্ছে। আমার খুব কাশি হচ্ছে। অল দিস আর দ্য সিমটমস। এই সিমটমগুলো যখন হয়, আমি বলি এই মানুষটার ফ্লু হয়েছে, এর শরীর খারাপ, ফ্লু হয়েছে। এই পার্টিকুলার একটি সিমটম, যখন একটা রোগের অনেক রকমের সিমটম হতে পারে, আমরা যদি সবকটা সিমটম, এইডস হলে যে কটা সিমটম দেখা যায়, সেই সবকটা সিমটমকে একসাথে করি, গ্রুপ অফ সিমটমস যদি বলি, এই শব্দটাকে আমরা সিনড্রোম বলে থাকি। সিনড্রোম মানে কি? ইট ইজ আ গ্রুপ অফ সিমটমস দ্যাট ডিফাইন্স আ ডিজিজ। গ্রুপ অফ সিমটমস দ্যাট ডিফাইন্স আ ডিজিজ ইজ কল্ড সিনড্রোম। আমরা সিনড্রোম শব্দটা মানে জানলাম কি? সিনড্রোম মানে গ্রুপ অফ সিমটমস। ওকে, নেক্সট, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ, এইডস বাই ডেফিনিশন আমি বলতে পারি deficiency of the immune system acquired during the lifetime of an individual, indicating that it is not a congenital disease. অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে এইডস ডিজিজটা আছে, এটা কিন্তু ইজ নট এ কনজেনিটাল ডিজিজ বলছে, নট এ কনজেনিটাল ডিজিজ, নট এ কনজেনাইটাল ডিজিজ। আচ্ছা, এই কনজেনাইটাল ডিজিজটা কি? এটা এই চ্যাপ্টারের প্রথম দিকে আছে। আমরা এরপরে যখন এরই প্রিভিয়াস পার্টগুলো করব তখন আসব। ডিজিজকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কমিউনিকেবল আর একটা হচ্ছে নন কমিউনিকেবল। অর্থাৎ
ছোঁয়াচে রোগ, আর কিছু কিছু রোগ হয় যেগুলো ছোঁয়াচে নয়, মানে একজনের থেকে আরেকজনের হয় না। তো এটা দুটো ভাগ আছে, তার মধ্যে এটা হচ্ছে নট আ কনজেনিটাল, অর্থাৎ নন কনজেনিটাল ডিজিজ, মানে এটা ছোঁয়াচে রোগ নয়, মানে আমার হলেই যার একজনের হবে তেমন নয়। সো এইডস এটা একটা ইমিউন সিস্টেমের ডেফিসিয়েন্সি, যেটা লাইফ টাইম মানুষের জীবনযাপন নর্মাল যে লাইফ স্প্যান আছে তার মধ্যেই হবে, এবং এই রোগটি কিন্তু ছোঁয়াচে নয়, অর্থাৎ ইট ইজ নট এ কনজেনিটাল ডিজিজ। পুরো পৃথিবীতে এখন আজকালকার দিনেও এটা ধরা পড়ে, অনেক জায়গায় আসে, ধরা পড়ে, সবই হয়, বাট পুরো পৃথিবীতে প্রথম এই রোগটি ধরা পড়েছিল ইন দ্য ইয়ার 1981. This is an important zone of questions. This is an important zone of questions. AIDS first time world report হয়েছিল in the year 1981. 1981 ফার্স্ট রিপোর্টেড কেস অফ এইডস পৃথিবীতে দেখা গেছিল। ওকে, নেক্সট, এইডস ইজ কজড বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা আমরা একটু আগেই বলে এসেছি কোন প্যাথোজেনের দ্বারা হয় এইডস, দ্যাটস দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অর দ্য HIV ভাইরাস। ওকে, সো নেক্সট পয়েন্ট ইজ দ্য HIV অর দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। আমি এই HIV-র ব্যাপারে একটু জানবো প্রথমে। ওকে, খুব একটা ডিটেলসে ঢুকবো না, NCERT যেটুকুনি বলেছে সেটুকুনি নিয়েই আলোচনা করব। সো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এটা একটা রেট্রোভাইরাসের মেম্বার। দিস ইজ মেম্বার অফ আ গ্রুপ অফ ভাইরাসেস কল্ড রেট্রোভাইরাস। তাহলে রেট্রোভাইরাসের মেম্বার। Now what is retrovirus? Retrovirus যদি বলি is a virus which have an envelope enclosing the RNA genome. একটি ভাইরাস যার RNA জিনোম, যার একটি ভাইরাস which has an envelope, RNA জিনোমটা একটা envelope দিয়ে ঢাকা আছে, that is called a retrovirus. আর retrovirusের গ্রুপের মধ্যে কে আসবে? It's the human immunodeficiency virus. এই ভাইরাসটা কি করে? এই ভাইরাসটা এইডসকে অকার করায়। এই ভাইরাসটা কি করে? এই ভাইরাসটা এইডসকে অকার করায়। এই ভাইরাসটা কি করে? এইডসকে অকার করায়। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এটা একটা NCERT-র চার্ট, এটা একটা NCERT-র ডায়াগ্রাম, যেটা আমার এখানে হাতে লেখা নোটসের মাধ্যমে দেখা যাচ্ছে। আমি একটু রিভাইজ করবো এটা। নাও রেপ্লিকেশন অফ রেট্রোভাইরাস, এই যে রেট্রোভাইরাসের কথাটা আমরা আসছিলাম, যে রেট্রোভাইরাসের মধ্যে আমরা কিন্তু HIV-টাকে দেখতে পেয়েছি, অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই HIV-টা রেট্রোভাইরাসের মধ্যে আছে। নাও দ্য থিং ইজ, এই HIV-টা রেপ্লিকেট করবে কিভাবে, মানে এই HIV-টা মানুষের মধ্যে ঢুকবে তো ঢুকবে, কিন্তু এই মানুষের মধ্যে তার ব্যাড এফেক্ট, ইল এফেক্টটা ছড়াবে কি করে সেটা আমরা দেখব। প্রথমে এটা একটা ভাইরাল প্রোটিন কোড, অ্যান্ড দিস ইজ আ রেট্রোভাইরাস। দিস ইজ বেসিক্যালি আ রেট্রোভাইরাস। এই রেট্রোভাইরাসটা দিস আ ভাইরাস ইনফেক্টেড নর্মাল সেল, অর্থাৎ একটি সেলের মধ্যে ঢুকলো। রেট্রোভাইরাসটি একটি সেলের মধ্যে ঢুকলো, যেটা এখন পরিবর্তিত ভাইরাস ইনফেক্টেড নর্মাল সেল, যেটা এখন ভাইরাস ইনফেক্টেড নর্মাল সেল। এরপর আমরা একটি সেলকে দেখব, মানে এবার এই যে ভাইরাস ইনফেক্টেড নর্মাল সেলটা ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়ে আছে, এই একটা মানুষের সেলের ভেতর ঢুকবে। হ্যাঁ, দিস ইজ অ্যান অ্যানিমাল সেল, অ্যাজ আই হ্যাভ মেনশন হিয়ার, দিস ইজ অ্যান অ্যানিমাল সেল। ওকে, এই অ্যানিমাল সেলটার মধ্যে এই কি বলে, এর যেটা জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে এটা এর ভেতর ঢুকবে। ভাইরাল RNA ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য সেল। প্রথমে আমরা কি করলাম, এই যে এটার RNA-টা আছে, এই RNA-টা আছে, এই RNA-টা এর মধ্যে দিয়ে দিল। ওকে, RNA-টা যখন সেলের মধ্যে দিল, নাও ভাইরাল DNA ইজ প্রডিউসড বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। দিস ইজ আন ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কোয়েশ্চেন্স কিন্তু আসবার জায়গা থাকে, যে এই RNA-টা যেটা ভাইরাল ইনফেক্টেড RNA, এটা যখন একটা অ্যানিমাল সেলের মধ্যে দিল, সে রেপ্লিকেট করবে বা সে ভাইরাল ডিএনএটা তৈরি করবে ইনসাইড দ্য অ্যানিমাল সেল বাই হুইচ প্রসেস, দ্যাট ইজ we call it as reverse transcriptase. We call it as reverse transcriptase. Reverse transcriptase এর দ্বারা এই
ভাইরাল ডিএনএটা সেলের ভেতরে তৈরি হবে। নেক্সট, দ্য ভাইরাল ডিএনএ ইনকর্পোরেটস ইনটু হোস্ট, মানে এর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে এই ভাইরাল ডিএনএটা এসে ঢুকবে। এই ভাইরাল ডিএনএটা এসে এই নিউক্লিয়াসটা, অর্থাৎ নর্মাল অ্যানিমাল সেলের এটা নিউক্লিয়াসটা, নর্মাল অ্যানিমাল সেলের নিউক্লিয়াসের ভেতর ঢুকবে। ঢোকার পরে new viral RNA is produced, new viral RNA is produced by the infected cell. Now এইবার এই নিউক্লিয়াসের মধ্যে দিয়ে নতুন ভাইরাল আরএনএটা অ্যানিমাল সেলের মধ্যেই তৈরি হবে। এবার এই ভাইরাল আরএনএ নিউ ভাইরাস তৈরি করবে, আর সেই ভাইরাসগুলো নর্মাল সেলগুলোর মধ্যে ঢুকে কিন্তু নিউ ভাইরাল সেল তৈরি করবে। নিউ ভাইরাল সেল ক্যান ইনফেক্ট আদার সেল, অর্থাৎ নিউ ভাইরাস সেল ক্যান ইনফেক্ট দ্য আদার সেল, নতুন ভাইরাল সেলগুলো প্রডিউসড হবে। ইনফেক্টেড সেল ক্যান সার্ভাইভ while viruses are being replicated and released. Infected cells can survive while viruses are being replicated and মানে ভাইরাসটা রেপ্লিকেট আর রিলিজ করবে ঠিকই, বাট নতুন সেলগুলো কিন্তু সার্ভাইভ। ইনফেক্টেড সেলস ক্যান সার্ভাইভ while viruses are being released, ভাইরাসগুলো রিলিজ হওয়ার পরেও কিন্তু ইনফেক্টেড সেল যেগুলো আছে, মানে যে নতুন সেলগুলো বেসিক্যালি তৈরি হলো, সেই সেলগুলো কিন্তু মানুষের মধ্যে সার্ভাইভ করে যাবে। এটা বেসিক একটা এনসিইআরটি ডায়াগ্রাম যেটা এক্সপ্লেন করছি, বাট এখান থেকে কোয়েশ্চেনের জায়গায় একটাই, দ্যাট ইজ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, কী প্রসেসে তৈরি হয়। আর একটা কথা যেগুলো অ্যাসারশন রিজন আর স্টেটমেন্টে দিতে পারে, যে এই লাস্ট লাইনটা, ইনফেক্টেড সেলগুলো কিন্তু সার্ভাইভ করে যায়, বাট ভাইরাস আর বিং রেপ্লিকেটেড অ্যান্ড রিলিজ, ভাইরাল সেল যেটা ছিল সেটা রেপ্লিকেট করে রিলিজ করে দেবে, বাট এরপরে যে সেলগুলো থাকবে যেগুলো ইনফেক্ট হবে, সেই ইনফেক্টেড সেলগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে। ওকে, next is about the transmission. Next is the transmission of HIV infection. এটা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে ট্রান্সমিট করে মানুষের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট নোট, ইন ট্রান্সমিশন অফ HIV ইনফেকশন। ওকে, এটা ইজি আছে, জাস্ট বেসিক রিডিং অ্যান্ড বেসিক মনে রাখবো, তাতেই কাজ হয়ে যাবে। দ্যাটস আ সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পার্সন, মানে কোনো একটা মানুষের HIV হয়েছে, আমরা তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ বিল্ড আপ করলাম, সেক্সুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সে গেলাম, সেইভাবে কিন্তু HIV ইনফেক্টেড মানুষটার থেকে নর্মাল মানুষটার মধ্যে আসতে পারে। নেক্সট, ট্রান্সফিউশন অফ কন্টামিনেটেড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, অর্থাৎ আমার শরীরে রক্তের প্রয়োজন, আমার কিছু একটা হয়েছে, আমরা ইউজুয়ালি দিয়ে থাকি, এটা খুব কমন জিনিস, যে কোনো একটা মানুষের কোনো পার্টিকুলার ডিজিজ হয়েছে, তার জন্য আমরা বলি যে ব্লাড দিতে হবে, শরীরে রক্তের দরকার, তো আমরা আর্টিফিশিয়ালি অন্য কারোর ব্লাড যেটা ব্লাড ব্যাংকে আছে সেখান থেকে আমরা ব্লাড এনে ওকে আমরা বাইরে থেকে দিচ্ছি, এবং তাতে সেই রোগটা সেরে যাচ্ছে। কিন্তু সেই ব্লাডের মধ্যে যদি HIV ইনফেক্টেড সেল থাকে, সেই ব্লাডে যদি HIV ইনফেক্টেড সেল থাকে, তাহলে নর্মাল সুস্থ মানুষটার কিন্তু HIV হতে পারে। থার্ড পয়েন্ট ইজ অ্যাবাউট, ফার্স্ট পয়েন্ট হলো সেক্সুয়াল কন্ট্যাক্ট, সেকেন্ড পয়েন্ট হলো ট্রান্সফিউশন অফ ব্লাড, থার্ড পয়েন্ট ইজ অ্যাবাউট দ্য শেয়ারিং অফ ইনফেক্টেড নিডলস অ্যাজ ইন কেস অফ ইন্ট্রাভেনাস ড্রাগস। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ট্রাভেনাস ড্রাগস, কিছু মানুষ থাকে, ড্রাগ অ্যাবিউসেস, কিছু মানুষ থাকে যারা ড্রাগস নেয়। এবার নিউমারাস ওয়েজ আছে, অনেক রকমের পদ্ধতিতে ড্রাগস নেওয়া যায়। কেউ এরকম শুকিয়ে নিচ্ছে, স্নাফিং, কেউ কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাচ্ছে, বা মানে ওই সিগারেটের মধ্যে দিয়ে নিচ্ছে। আবার কেউ ইন্টারভেনাস ইঞ্জেকশনের মাধ্যমেও কিন্তু ড্রাগস নেয়। এবার এই নেশাগ্রস্ত মানুষ যারা হয়, ড্রাগসের নেশাগ্রস্ত মানুষ যারা হয়, এদের তো কোনো হোশ থাকে না কি করছে না। একটা গ্রুপ অফ পিপল তারা সে একসাথে ড্রাগ দিচ্ছে, কোনো একটা মানুষের তার মধ্যে HIV আছে, সে ইন্টারভেনাসলি ড্রাগটা নিয়েছে থ্রু দ্য ইনজেকশন মেথড। এবার ওই সিরিঞ্জটাও হয়তো রেখেছে কোথাও, আর একজন সেও নেশায় একদম হয়ে আছে, সে ওই সিরিঞ্জটাতেই নিয়ে নিয়েছে।
তাহলে যে মানুষটার এইচআইভি ছিল সে সিরিঞ্জটা ইউজ করেছে, অর্থাৎ ওই সিরিঞ্জটা ভেতর আমি ধরতে পারি এখন এইচআইভি ভাইরাস প্রেজেন্ট, ভাইরাল ইনফেক্টেড সেলস প্রেজেন্স। এবার একটা সুস্থ মানুষ ওই ইঞ্জেকশনটা দিয়েই নিজের মধ্যে নিয়েছে ড্রাগসগুলো, তাহলে ওই ভাইরাল ইনফেক্টেড সেলগুলো এই সুস্থ মানুষটার শরীরের ভেতর দিয়ে গিয়ে এই সুস্থ মানুষটাকেও কিন্তু অসুস্থ তৈরি করবে, অর্থাৎ এইচআইভি ট্রান্সফিউশন করবে। And fourth is about the from the infected mother to the childhood through placenta, মানে কোনো একটা মায়ের এইচআইভি আছে এবং সে ডেলিভারি দিচ্ছে, বাচ্চা তৈরি করছে, সেই বাচ্চাটা প্লাসেন্টার ভেতরে কিন্তু থ্রু দ্য প্লাসেন্টার মাধ্যমে আর কি এইচআইভি হতে পারে। সো দিস আর দ্য বেসিক 4 টাইপস অফ ট্রান্সমিশন অফ এইচআইভি ইনফেকশন। আরেকবার রিভাইজ করব। Transmission of HIV infection: first is the sexual contact, second is the transfusion of blood. First is the sexual contact, second is the transfusion of blood, third is sharing of infected needles. Infected needles যদি সুস্থ মানুষের মধ্যে সেম জিনিস দিয়ে সেম ইনজেকশন দিয়ে দেওয়া হয় তাহলে যেতে পারে শেয়ারিং অফ ইনফেক্টেড নিডলস। and fourth is the from mother to fetus through placenta. Once again, transmission of HIV infection: first sexual contact, unprotected sex এর মাধ্যমে হতে পারে, second is the transfusion of contaminated blood, third is the sharing of infected needles, and fourth is the mother to fetus through placenta. So these are the basic 4 techniques that are the ways that through which the transmission of HIV is possible. Next is about the people who are at high risk of getting this infection, মানে কোন টাইপের মানুষ যারা হাই রিস্কে আছে এই ইনফেকশনটা ক্যারি করার জন্য। সো ফার্স্ট ইজ দ্য ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ মাল্টিপল সেক্স পার্টনার, অর্থাৎ এখনকার এটা খুব প্রচলিত জিনিসপত্র, আগেও ছিল, এরকম বলবো না ছিল না, বাট এখন এগুলো বেশি ইজি হয়েছে মেথডসগুলো। মাল্টিপল সেক্স পার্টনার্স যাদের থাকে, মেবি দে আর ডাবল ডেটিং আর ট্রিপল ডেটিং, একসাথে 4-5 জনকে ডেট করছে, এরকম প্রচুর মানুষ আমরা দেখতে পাই চারিদিকে। তাদের মধ্যে কোনো একটা মানুষের আছে এবং সে জানে না তার মধ্যে আছে আননোন পার্টনার, সেটা তার সঙ্গে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে নিয়েছে, আনপ্রোটেক্টেড সেক্সে গেছে, তার থ্রু হতে পারে। এছাড়া আমরা যেগুলোকে থ্রিসাম বলে থাকি, বা আরও বেশি একসাথে অনেকজন গ্যাং বানিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, বা তার মধ্যে কোনো একটা মানুষের আছে, তো তার থেকে বাকি সবার হওয়ার পসিবিলিটি থাকে। সো ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ মাল্টিপল সেক্স পার্টনার। সেকেন্ড ইজ অ্যাবাউট দ্য ড্রাগ অ্যাডিক্টস হু টেক ড্রাগস ইন্টারভেনাসলি। এইটা তো এক্ষুনি বলে এলাম, দিস ইজ দ্য সেম পয়েন্ট। ড্রাগ অ্যাডিক্ট যারা আছে ইন্টারভেনাস, ওই সেম ইনজেকশনের মাধ্যমে যদি এদিক ওদিক হয় ইন্টারভেনাসলি, সো ড্রাগ অ্যাডিক্টস হু টেক ড্রাগ ইন্টারভেনাসলি এদের হতে পারে। থার্ড পয়েন্ট, ইন্ডিভিজুয়ালস হু রিকোয়ার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, যে মানুষ যাদের বারবার করে ব্লাড দিতে হয়, কিছু পার্টিকুলার ডিজিজ থাকে, আমরা দেখব এই কোর্সের মধ্যেই এরকম প্রচুর ডিজিজেস আছে যেগুলো আমাদের জেনেটিক্সের মধ্যে আমরা ডিল করব, কিছু জেনেটিক্যাল ডিসঅর্ডার্স নিয়ে আলোচনা করব, যার মধ্যে আমার ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়ে, আমরা ব্লাড দিতে থাকি, মানে ওই মানুষটাকে বাঁচতে গেলে ব্লাড দিয়েই বাঁচাতে হবে, এরকম ডিজিজেস আছে, আমাদের টপিকেও আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসব। সো এই টাইপের মানুষ যাদের বারবার করে ব্লাড দিতে হয়, সেই মানুষগুলোর কিন্তু এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আমরা একটু আগেই দেখে এসেছি ডিজিজটা হতে পারে। অ্যান্ড ফোর্থ ইজ দ্য চাইল্ড বর্ন টু অ্যান HIV ইনফেক্টেড মাদার, মানে কোনো একটা মায়ের আছে, তার থেকে বাচ্চার হচ্ছে। সো দিস আর দ্য বেসিক, আগের যে 4টে পয়েন্ট করলাম সেই 4টে পয়েন্টকেই আরেকবার করে জাস্ট অন্য ভাষা দিয়ে রিপিট করা আছে। সো আরেকবার we'll revise the topic. People who are at high risk of getting this infection, কারা কোন টাইপের মানুষরা এই ডিজিজটা থেকে হাইলি রিস্কে আছে যে ডিজিজটা হতে পারে। সো ফার্স্ট ইজ দ্য ইন্ডিভিজুয়াল হু হ্যাভ মাল্টিপল সেক্স পার্টনার্স, অনেকগুলো মানুষের সঙ্গে, আননোন মানুষের সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ বিল্ড করছে, মেবি সেটা আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে সুস্থ মানুষটির মধ্যে হতে পারে।
বেসিক্যালি উইল বি ডিফাইন ইন দিস যারা মাল্টিপল ডেটিং করে বা থ্রিসাম গ্যাং ব্যাপারটাতে যায় বা সেক্স ওয়ার্কার্স যারা আছে তাদের like they are at high risk of this getting this disease. Next, second is the drug addicts মানে যারা ড্রাগ নেয়, ইন্টারভেনাস ড্রাগ নিচ্ছে এবং তাদের কোনো হোশে থাকছে না এবং তার এদিক ওদিক করে নিয়ে নিচ্ছে গ্রুপে যখন ওরা নেয়। সো কারোর একটা আছে, তার সেম ইনজেকশনটা আরেকজন সুস্থ মানুষ সেও নিয়ে নিয়েছে, তো সেইভাবে এটা ট্রান্সমিশন হতে পারে। থার্ড ইজ দ্য ইন্ডিভিজুয়াল হু রিকোয়ার্স রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন। আমার বলছি কিছু কিছু ডিজিজ আছে যে ডিজিজগুলোতে বারবার করে ব্লাড সাপ্লাই দিতে হয়, শরীরের মধ্যে ব্লাড দিয়েই তাকে বাঁচিয়ে রাখতে হয় এবং কন্টামিনেটেড ব্লাড যদি তাকে আননোয়িংলি দিয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষের অলরেডি একটা ডিজিজ আছে, তার উপর এইচআইভিও কিন্তু হয়ে যেতে পারে। অ্যান্ড ফোর্থ ইজ দ্য চাইল্ড বর্ন টু অ্যান এইচআইভি ইনফেক্টেড মাদার। কোনো একটা মায়ের এইচআইভি ইনফেকশন ছিল, তার প্লাসেন্টা থ্রু ফিটাসটার ভেতরেও হয়েছে এবং সেই বাচ্চাটা যখন জন্ম নেবে, বড় হবে, তার কিন্তু এই এইচআইভি নামক রোগটি দেখা যাবে। সো দিস ইজ দ্য বেসিক ফোর পার্ট of this two topics. এরপর নেক্সট টপিক হচ্ছে আমার এইচআইভি। AIDS is not a congenital disease, very important. ওকে, আমি একটু আগেই কনজেনাইটালের ব্যাপারটা বলে এসেছি। সো এবার হচ্ছে AIDS is not a congenital disease। আমি প্রথমেই এটা বলেছি যে AIDS কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়, অর্থাৎ কোনোভাবেই এটা কমিউনিকেবল ডিজিজের আন্ডারে আসে না। এই রোগটি একজনের হলে শুধু শুধু আর একজনের হয়ে যাবে বা তার বেসিক যেগুলো আছে, যেরকম লাইক কোনো ইউটেন্সিলে সে খেয়েছে, সেই ইউটেন্সিলটা আরেকজন ব্যবহার করছে, ইউটেন্সিলের মাধ্যমে ছড়াচ্ছে, না, হবে না। সে কোনো কোথাও স্নিজিং করছে, হাঁচি দিচ্ছে, আরেকজনের সেই হাঁচিটা থেকে হয়ে যাচ্ছে, না, সেইভাবে হবে না। বাট কমিউনিকেবল ডিজিজে কিন্তু এগুলো হয়। আমরা কোভিডের সময় এটা দেখে নিয়েছি যে ফ্লু টাইপের যেসব রোগ হয় সেগুলো নর্মাল হাঁচি, কাশি, এইগুলো থেকে যে ড্রপলেটসগুলো শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, বাট সেই ড্রপলেটগুলো থেকে কিন্তু আর একটা মানুষ আফেক্টেড হতে পারে। বাট এইডস এর ক্ষেত্রে সেটা হয় না। ইট ইজ নট এ কনজেনিটাল ডিজিজ, ইট ইজ বেসিক্যালি আ মানে নর্মাল ডিজিজ, যেটা কিছু পার্টিকুলার মেথডেই যাবে, পার্টিকুলার কিছু মেথডেই ট্রান্সমিশন করবে। congenital or communicable disease নয়, this is a non-congenital or non-communicable disease. This is a non-congenital or non-communicable disease. HIV that leading to AIDS is not spread by mere touch or physical contact। মানে কারোর সাথে আমি হ্যান্ডশেক করলাম, আমার এইডস আছে, কারোর সাথে হ্যান্ডশেক করলাম, তার এইডস হয়ে গেল, না, এরম হতে পারে না, হবে না। এটা টাচ বা ফিজিক্যাল কন্ট্যাক্টে হয় না। ইট স্প্রেডস অনলি থ্রু দ্য বডি ফ্লুইডস। হ্যাঁ, বডি ফ্লুইডসের মাধ্যমে ট্রান্সমিট করে, বাট দ্যাট ডাজন্ট মিন যে বডি ফ্লুইডস মানে হাঁচি কাশির মাধ্যমে এটা ছড়িয়ে যাবে, না, ওরমভাবে না। বডি ফ্লুইডস অর্থাৎ ব্লাড, তার মাধ্যমেই হয়, সিমেন থেকে হতে পারে। ওই জন্য আমি এর আগেই বলে এসেছি, সেক্সুয়াল ইন্টারকোর্স শব্দটা নিয়ে এসেছি। ইন্টারকোর্স ইজ আ ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার। সেক্সুয়াল রিলেশনশিপ থাকলেই যে এইডস হবে না, আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হতে হবে। কোনো রকমের কোনো প্রিকশন যেগুলো আছে আমাদের, ভল্ট হতে পারে, ডায়াফ্রাম হতে পারে, কন্ডমস হতে পারে, সেগুলো ছাড়া, অর্থাৎ আনপ্রোটেক্টেড র সেক্স করেছে, আনপ্রোটেক্টেড সেক্স, তার মধ্যে দিয়ে কিন্তু বডি ফ্লুইড ট্রান্সমিট করে, অর্থাৎ সিমেনটা ট্রান্সমিট করতে পারে এইডস। বাট এটা অত ইজিলি পসিবল নয়, মানে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্টে যেতে হবে, তবে হবে। সো এটা নর্মালি হবে না, মানে এই লোকজন করতে পারবে না। দিস উইল নিড সাম ডিফারেন্ট, ওকে, different thing this is. Now it is hence imperative for the physical and psychological well-being that the HIV leading to AIDS infect persons are not isolated from family and society। মানে আইসোলেট করবার দরকার নেই। এই ক্ষেত্রে একটা কথা বলা খুব দরকার, কোভিডের সময় দেখা গেছে আইসোলেশন করেছি আমরা, যাদের কোভিড হচ্ছিল আমরা তাদেরকে আইসোলেট করছিলাম,
আমরা কিছু কিছু নতুন নতুন শব্দর সঙ্গে পরিচিত হয়েছি, যেরকম কোয়ারেন্টিন, আলাদা করে দেওয়া, সেলফ আইসোলেশন করা, এইসব জিনিসপত্রগুলো দেখছিলাম। বাট সেগুলো কেন দেখছিলাম, কেনই আইসোলেশনটা করছিলাম? কারণ এটা কমিউনিকেবল ডিজিজ ছিল। ইটস এ ফ্লু, ইটস এ টাইপ অফ ফ্লু। আমরা জানি সার্স অ্যান্ড মার্স, তার মধ্যেই একটা পার্টিকুলার টাইপ ছিল এটা, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম আর মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, সেটা ইজ এ ডিফারেন্ট থিং। ইটস এ কমিউনিকেবল ডিজিজ। ওটা ড্রপলেটসের মাধ্যমে হচ্ছিল, টাচের মাধ্যমে হচ্ছিল। ইউটেন্সিলস, যেটা একটা ইনফেক্টেড মানুষ যে এখন একটা গ্লাসে জল খেলো আর একজনের হয়ে গেল, সেই গ্লাসে সেম গ্লাসে জল খেলো বলে সেটা এই ক্ষেত্রে হচ্ছিল। কিন্তু এইডস এর ক্ষেত্রে সেই জিনিসগুলো হয় না। এর ট্রান্সমিশন প্রসেসগুলো আলাদা। মানে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্ট হতে হবে, যেখানে সিমেন্ট ট্রান্সফার হবে। ব্লাড ট্রান্সফিউশন করলে হবে, যেখানে ব্লাড ট্রান্সমিশন হবে। মাদার টু ফিটাস দেখতে হবে, মায়ের হয়েছে সেখান থেকে বাচ্চার হলো, বা কোনো একজন মাল্টিপল সেক্স পার্টনার আছে তার ক্ষেত্রে হতে পারে। কোনো কেউ ড্রাগস নেয় ইন্টারভেনাস, অ্যান্ড ইনফেক্টেড মানুষের ইউজ করা সিরিঞ্জ দিয়ে সে সেই ড্রাগটা নিয়েছে, সেখান থেকে হতে পারে। সো এর কিছু পার্টিকুলার মেথড আছে যার মাধ্যমে এটা স্প্রেড করে। এই ফ্লুয়ের মতন এটা স্প্রেড করবে না। সো আমরা কোনো একটা মানুষের এইডস হয়েছে, হ্যাঁ সচেতন থাকবো তার থেকে, সেটা অবশ্যই, বাট তাকে অছুত বানিয়ে দেবো না, তাকে ফ্যামিলি, ফ্রেন্ড, সোসাইটি থেকে দূরে করে দিয়ে কিছু আমরা ভালো কাজ করবো না। সো সে আমাদের মধ্যে থেকেও এই রোগটার ট্রিটমেন্ট করা যেতে পারে। এবং এখন মানে আজকালকার দিনের মেডিসিন অনেক ডেভেলপ, কিছু কিছু কেসে মানুষটা সুস্থও হচ্ছে, দেখা যাচ্ছে। বাট স্টিল আই উড সে chances of getting complete cure is very minimal, খুব কমই হয়। ওকে, নেক্সট টপিক। Okay, next we'll deal with the next topic, that's the HIV leading to AIDS infection in human. মানুষের মধ্যে এই রোগটার এফেক্ট কেমন, অর্থাৎ মানুষ গোষ্ঠী, হিউম্যান গোষ্ঠীর মধ্যে HIV কিরমভাবে হয় বা কখন হয়, কোন বয়সে হয়, কেন হয়, and all this. মানুষের মধ্যে HIV, this is the topic, HIV leading to AIDS infection in human. Okay, so we'll go. There is always a time lag between the infection and appearance of AIDS symptom. অর্থাৎ কোনো একটা মানুষের এইডস হয়েছে, সে তৎক্ষণাৎ সেটা বুঝতে পারবে না। সেটা বুঝতে গেলে তার কিন্তু সময়ের দরকার, তার সময় দিতে হবে। This period may be vary from a few months to many years. কিছু few month to many years, মানে একটা মানুষের এইডস হয়েছে, তাকে কয়েক মাস অপেক্ষা করতে থাকবে বা কয়েক বছর, যেটা 5-10 বছর অপেক্ষা করেছে, তারপরে গিয়ে এইডস এর সিমটম দেখা দিয়েছে। কোন একটা মানুষের 2010 সালে এইডস হয়েছিল, ইনফেকশনটা তার মধ্যে এসেছে, কিন্তু সে বুঝতে পারেনি। সে 2017, 18, 19, 20 এই সময় 10 বছর, প্রায় 7, 8, 9, 10 বছর পর সে কিছু সিমটম দেখতে পেয়েছে। এবং সেই সিমটমগুলো নিয়ে যখন সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারটা টেস্ট করিয়েছে, আমরা একটু পরেই আসবে, এলাইসা মেথড, এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্টাসে, সেই টেস্ট করতে দিয়েছে, এবং সেই টেস্টের মাধ্যমে এইডস ধরা পড়লো। এই এলাইজা টেস্ট, যেটার ব্যাপারে বলছি একটু পরে আমি বলবো, সেই টপিকটাও আছে। এই এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্টাসে টেস্ট, এটা কিন্তু এক্ষুনি খুব প্রচলিত একটি টেস্ট। কারণ একটি রোগ হয় মশার থেকে, যার নাম ডেঙ্গি বা ডেঙ্গিও, খুব হচ্ছে, খুব এর উপদ্রব বেড়েছে। ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতে এক্ষুনি একটি মানুষেরও সেই রোগটিতে সে সাফার করছে। সেই রোগটার অর্থাৎ ডেঙ্গির টেস্টও কিন্তু এই এলাইজা মেথডেই হয়। আমারও কিছুদিন আগে খুব জ্বর হয়েছিল এবং সাসপেক্টেড ডেঙ্গি ম্যালেরিয়া আমি ছিলাম, তো আমারও কিন্তু এই এলাইজা মেথডে ব্লাড টেস্ট করা হয়েছিল, যদিও আমার নেগেটিভ এসেছিল আর তার কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলাম। বাট এলাইজা, এখানে একটা নোট করে রাখতে হবে পয়েন্টটা, এলাইজা টেস্ট কিন্তু যেরকম এইডসের জন্য করা হয় সেরকমই ডেঙ্গির জন্যও করা হয়। সো ফার্স্ট পয়েন্ট, যে এইডসের সিমটম অনেক বছর পর দেখা যায়, যবে হচ্ছে তার অনেক বছর পর কিন্তু এইডসের সিমটম আমরা দেখতে পাই।
Next, after getting into the body of the person, the virus enters into the macrophages. অর্থাৎ এই ম্যাক্রোফ্যাজেসটা কি? ম্যাক্রোফ্যাজেস হচ্ছে যে একটা পার্টিকুলার সেল যেটা কিন্তু কি বলবো সোলজার হিসেবে শরীরের মধ্যে কাজ করে, রোগ প্রতিরোধ করে, খারাপ ভাইরাল ডিএনএ বা খারাপ ভাইরাসগুলো ব্যাকটেরিয়াগুলো যেগুলো রোগ করতে পারে তাদের সঙ্গে ফাইট করে, তাদেরকে দূরে সরিয়ে দেয়, তাদের মেরে দেয়। এই টাইপের যে ম্যাক্রোফাজ সেলগুলো শরীরের মধ্যে আছে যেগুলো আমাদেরকে প্রোটেক্ট করছে, তার মধ্যে ঢুকে পড়ার ক্ষমতা কিন্তু এইডস রাখে বা এই সেলগুলো রাখে যেগুলো HIV দিয়ে ইনফেক্টেড আছে। In macrophage, the RNA genome of the virus replicate to form viral DNA which help the enzyme reverse transcripted. একটা এনজাইম তৈরি করে ম্যাক্রোফ্যাজ, বেসিক্যাল টপিকটা হচ্ছে ম্যাক্রোফ্যাজের মধ্যে এই ডিএনএটা বা এই আরএনএটা যখন ঢুকবে, এই আরএনএ জেনম অফ দ্য ভাইরাসের আরএনএ যখন ম্যাক্রোফাজের মধ্যে ঢুকবে ওর ভিতরে রেপ্লিকেট করবে টু ফর্ম দ্য ভাইরাল ডিএনএ, অর্থাৎ আরএনএ জেনম অর্থাৎ ভাইরাসের আরএনএটা ম্যাক্রোফাজের মধ্যে ঢুকবে, ম্যাক্রোফাজের মধ্যে ঢুকে রেপ্লিকেট করবে টু ফর্ম দ্য ভাইরাল ডিএনএ উইথ দ্য হেল্প অফ এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা একটা কোয়েশ্চেনের জায়গা, এটা কিন্তু একটা কোয়েশ্চেনের জায়গা যে ম্যাক্রোফ্যাজের মধ্যে যখন ভাইরাল আরএনএটা ঢুকে রেপ্লিকেট করে ডিএনএটা তৈরি করে, কোন এনজাইমের হেল্পে এই প্রসেসটা হয়? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। This viral DNA gets incorporated into the host cell DNA and directs the infected cell to produce the virus particle. মানে কি? ভাইরাল ডিএনএ গেটস ইনকর্পোরেটেড ইনটু হোস্ট সেল, এরপরে ওই ভাইরাল ডিএনএটা হোস্ট সেলের মধ্যে ঢুকবে অ্যান্ড ডাইরেক্ট দ্য ইনফেক্ট সেল টু প্রডিউস ভাইরাল পার্টিকেল। মানে একটি হোস্ট সেলের মধ্যে যখন ভাইরাসটা এসে ঢুকে যাবে, এইবার এর থেকে দুটো থেকে তিনটে থেকে চারটে, পাঁচটা, ছটা, সাতটা এরকম করতে করতে অনেকগুলো সেল তৈরি করবে এবং রোগটাকে শরীরের মধ্যে ছড়িয়ে দেবে। এরপরে আমরা ম্যাক্রোফ্যাজ নিয়ে আলোচনা করব। ম্যাক্রোফ্যাজেস, এটা আমি বলে এলাম করি। ম্যাক্রোফ্যাজেস মানে কি? ম্যাক্রোফ্যাজেস ব্যাপারটা কি? HIV ফ্যাক্টরি বলছি সেই ক্ষেত্রে, ওকে ম্যাক্রোফ্যাজেসকে সেই ক্ষেত্রে আমরা HIV ফ্যাক্টরি বলছি। Macrophages continue to produce virus and hence called HIV factory. It is an important zone of question zone এটা একটা, যে HIV factory কাদেরকে বলবো? শরীরের মধ্যে সেলটা ঢুকলে HIV factory কাদেরকে বলবো? It is the macrophage cell. Macrophages in human body is known as the HIV factory when it is infected by the viral RNA, producing the viral DNA and infecting the host cells. আরেকবার, macrophages HIV factory বলছি, কেন বলছি? কারণ এর মধ্যে মানে কখন বলছি? তখনই এদেরকে বলবো যখন ভাইরাল আরএনএটা ম্যাক্রোফাজের ভেতরে ঢুকে রেপ্লিকেট করে ভাইরাল ডিএনএ তৈরি করবে, আর সেই ভাইরাল ডিএনএটা নর্মাল সুস্থ হোস্ট সেলগুলোর ভেতর ঢুকে তাদের মধ্যে ইনফেকশন তৈরি করে পুরো শরীরের মধ্যে ছড়াবে রোগটাকে, তখন এদেরকে আমরা HIV ফ্যাক্টরি বলতে পারি। ওকে, নেক্সট পয়েন্ট উইল গো। Next point is simultaneously HIV enters into the helper T cells, that's the T lymphocyte, helper T lymphocytes replicate and produce the progeny virus. এরপরে ওই নরমাল সেলগুলো আমাদের শরীরের ভেতরে TH সেল অর্থাৎ হেল্পার T lymphocytes এর মধ্যে ঢুকবে এবং রেপ্লিকেট করে তাদের প্রোজেনি ভাইরাসগুলোকে তৈরি করবে। The progeny virus released in the blood attack other helper T lymphocyte, অর্থাৎ একটার মধ্যে ঢুকবে, ঢুকে বাকিগুলোর মধ্যেও ছড়ানোর চেষ্টা করবে। একটা হেল্পার টি সেলের ভেতর ঢুকলো, সেই হেল্পার টি সেলটাকে বদলিয়ে দিল ভাইরাল সেলের মতন, আর ভাইরাল সেলের মতন বদলিয়ে দেওয়ার পরে সে আরেকটা টি লিম্ফোসাইটকে অ্যাটাক করলো, এবার দুজন আরো দুজনকে অ্যাটাক করলো, চারজন, এই চারজন আরো চারজনকে অ্যাটাক করলো, আটজন, এই আটজন আরো আটজনকে অ্যাটাক করলো, 16। এইভাবে আর কি এরা নিজেদের কলোনিটা তৈরি করে।
This is repeated leading to a progressive decrease in the number of helper T lymphocyte in the body of infected person. It is an important zone of question. অর্থাৎ AIDS হলে কোন টাইপের সেলের নাম্বার ডিক্রিজ করবে? দ্যাটস দ্য TH, অর্থাৎ হেল্পার, it is the helper T lymphocyte, হেল্পার টি লিম্ফোসাইটের নাম্বারটা কমবে। কেন? হেল্পার টি লিম্ফোসাইট যেগুলো গুড সেল, শরীরের জন্য ইউজফুল সেল ছিল, সেগুলোকে কিন্তু ভাইরাল সেলে পরিবর্তন করার ক্ষমতা এইডস বা HIV ইনফেক্টেড সেলগুলো রাখে। নেক্সট, during this period infected person suffers from bouts of fever, diarrhea আর ওয়েট লস। এই তিনটে এগুলো সিমটম, বেসিক্যালি এগুলো সিমটম, এই টাইপের সিমটমগুলো দেখা যায়। সিমটমগুলো দেখা যায় কি কি? বাউটস অফ ফিভার, জ্বর আসবে, ডায়রিয়া হতে পারে, বডির ওজন কমতে পারে, ওয়েট লস, বাউটস অফ ফিভার এন্ড ডায়রিয়া আর বেসিক symptom of this disease. Next point. Due to decrease in the number of helper T lymphocyte, the person start suffering from infection that could have been otherwise overcome, such as those due to bacteria, virus, fungi and parasites. মানে কি? মানে হচ্ছে অন্য যেসব ডিজিজগুলো আছে, যেরকম ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, ফানজি যেসব ডিজিজ করে, প্যারাসাইটের মাধ্যমে যেসব ডিজিজগুলো হয়, এই টাইপের ডিজিজগুলো কিন্তু ওভারকাম করা যায়। কারণ এই হেল্পার টি লিম্ফোসাইট বা এই টাইপের ইউজফুল সেল যেগুলো বডির প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে, তাদেরকে ইউজুয়ালি ইনফেক্ট করে না। অর্থাৎ আমরা আর্টিফিশিয়ালি বাইরে থেকে যখন অ্যান্টিবায়োটিক্স দিই, সেটা কিন্তু সেরে যায়। এইডস হলে মুশকিলটা হয় হচ্ছে ও হেল্পার টি লিম্ফোসাইট সেলের নাম্বারটাকে এত কমিয়ে দেয়, আমাদের শরীর নর্মালি আমাদের শরীর ওই HIV ইনফেক্টেড সেলগুলোর প্রতিরোধ করার ক্ষমতাও আমাদের শরীরে কমে যায়। সেই জন্য কিন্তু এটা অন্য ডিজিজগুলোর মতন নয়, তাই যদি আমরা ইনফেকশনটা সাফার করছি, আদারওয়াইজ কিন্তু ছোটখাটো জিনিসপত্র সিমটম দেখতে পেতাম, মেডিসিন দিতাম, কমে যেত, এটাই হতো। বাট যেহেতু হেল্পার টি লিম্ফোসাইটের মাত্রা কমে যায়, তাই ইনফেকশনটা সাফার করি, এন্ড অত সহজে রোগটা সারে না। ইনফ্যাক্ট আই উড সে সারেই না, নিয়েই চলতে হয় যতদিন বাঁচে। আয়ু কমে, অবভিয়াসলি আয়ু কমে, কিন্তু যতদিন বাঁচে এটাকে নিয়েই চলতে হয়। দুটো এক্সাম্পল দেখবো, একটা ব্যাকটেরিয়া যেটা মাইক্রোব্যাকটেরিয়াম অ্যান্ড প্যারাসাইট যেটা টক্সোপ্লাজমা। এগুলো থেকে ওই ডিজিজগুলো হয় আর কি, যেগুলো ইউজুয়ালি তো ঠিকঠাক হয়েই যায়, বাট এইডসের ক্ষেত্রে এই ব্যাপারটা উল্টো, এইডসে এটা হয় না। কেন হয় না? বিকজ টি লিম্ফোসাইটের মাত্রা শরীরে কমে যায়। সো টি লিম্ফোসাইট এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, নেক্সট টপিক ইজ যেটা নিয়ে একটু আগেই বলছিলাম, দিস ইজ আ ডায়াগনস্টিক টেস্ট অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বারবার প্রশ্ন আসছে, এইটা বারবার প্রশ্ন আসছে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট আছে। এই যে টেস্টটা, ডায়াগনস্টিক টেস্ট ফর এইডস, বারবার কোয়েশ্চেনে আসছে। In PYQ, diagnostic test for AIDS is the enzyme-linked immunosorbent assay test. Once again, diagnostic test for HIV leading to AIDS. Diagnostic test for AIDS is the ELISA test or enzyme-linked immunosorbent assay. Enzyme-linked immunosorbent assay test is the diagnostic test for AIDS. Okay, is the diagnostic test for AIDS. আরেকটু বলবো, এই টেস্টটা কিন্তু ডেঙ্গিউতেও কাজ করে, একটু আগেই বলছিলাম ডেঙ্গিউতেও কাজ করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডেঙ্গিউ কিন্তু এই বছরের সিলেবাসের টপিকে ইনক্লুড করা হয়েছে। NCERT তে
হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে চ্যাপ্টারটায় জাস্ট ডেঙ্গুর শব্দটা মেনশন করা আছে, বাট এই ডিজিজটার ব্যাপারে কম বেশি কিন্তু আমাদেরকে জানতে হবে ফ্রম দিস নিট 2024। এনসিইআরটিতে লেখা না থাকলেও আমায় কিন্তু আলাদাভাবে একটু জানতে হবে। অ্যান্ড অলসো ইটসেলফ ইজ আ বার্নিং টপিক ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাও, প্রচুর মানুষের হচ্ছে। সেখানে হয়তো এই কোয়েশ্চেনটা, এই এলাইজা টেস্টটা এডসে না দিয়ে এই বছরই ডেঙ্গু দিয়ে দিতে পারে, যেহেতু ডেঙ্গুকে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট কি? এলাইজা। এডসের ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট কি? এলাইজা। কমন একটা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনও কিন্তু ফর্ম করতে পারে। স্টেটমেন্ট 1, ডায়াগনস্টিক টেস্ট ফর এইডস ইজ দি এলাইজা টেস্ট। Statement 2, diagnostic test for dengue is ELISA or enzyme linked immunosorbent assay test. ये चारटे ऑप्शन করে দিল, 1 2 correct, both wrong, 1 correct 2 wrong, 1 wrong 2 correct, চারটে অপশন করলো। So the option will be for this question is both the statement are correct। কেন correct? কারণ দুটোর জন্যই কিন্তু আমরা এলাইজা টেস্টের মাধ্যমে এটা মানে রোগটা ধরি। নেক্সট পয়েন্ট বোঝা গেল আশা করছি। Treatment of AIDS with the antiretroviral drug is only partially effective। মানে antiretroviral drug জানা উচিত। antiretroviral drug মানে এটা একটা পার্টিকুলার ড্রাগ, যে ড্রাগটা দিয়ে ইনিশিয়াল স্টেজে সন্দেহ, যখন কোনো একটা মানুষের এইডস ডাক্তার সন্দেহ করছে, সেই মানুষটাকে ইনিশিয়াল স্টেজে এই অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ দিয়ে টেস্ট করা যেতে পারে, বাট ইট ইজ পার্সিয়ালি এফেক্টিভ। হয়তো সবসময় কনফার্ম হয় না, অলওয়েজ এটা কনফার্ম করে না। সেই ক্ষেত্রে আমরা যখন অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগে দেওয়ার পরে আমরা কনফার্ম না হই, বুঝতে পারি যে না ঠিকঠাক বলছে না, তখন আমরা এলাইজাতে যাই, এবং এলাইজাতে গেলে কিন্তু আমার কনফার্মেটিভ টেস্ট, এটা কনফার্ম কিন্তু আমার অবশ্যই করে। অ্যান্ড অলসো আজকালকার দিনে এই সেকেন্ড অপশনটাতে যাই না, যখনই সন্দেহ হয় লেটস গো ফর দ্য ফার্স্ট, আমরা প্রথমেই এলাইজা দিয়ে দিচ্ছি, এবং এলাইজা দেওয়ার পরে ওটা টেস্ট করছে, আর সেখান থেকে কিন্তু আমরা ওটা ধরে ফেলছি। ইদার ডেঙ্গুর ক্ষেত্রেও সেটা করছি, আর এইডসের ক্ষেত্রে তো অবভিয়াসলি করছি, যদিও এই রোগটা কিন্তু রেয়ার, এইডস ইজ আ রেয়ার ডিজিজ, বাট ডেঙ্গু তো এখন ওয়েস্ট বেঙ্গলে তো বিশেষ করে খুবই কমন। মানে একটা তো গানও আছে, টিভিতে হামেশাই দিচ্ছে, ওই ময় মশারি রয়ে রক্ত জয় জমা জল। সো মশারি টাঙিয়ে শুতে হবে, রয়ে রক্ত অর্থাৎ যদি হয় ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, আর জয় জমা জল অর্থাৎ স্ট্যাকড ওয়াটার, জল জমতে দেওয়া যাবে না। ক্লিয়ার জল, যেগুলো ডাবের খোলা, কোনো বালতির মধ্যে অনেকদিন ধরে জল রেখে দিয়েছি, সেটা কোনো টায়ার পুরনো পড়ে আছে কোথাও, তার ভেতর কোথাও বৃষ্টির জল দাঁড়িয়েছে, ফ্রেশ ওয়াটার মানে ওটা পরিষ্কার, কিন্তু তা এই সব জায়গাতে কিন্তু ডেঙ্গুর ওটা হচ্ছে, ডেঙ্গু মশাটা জন্মাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু এই ডেঙ্গুটা স্প্রেড করছে। তো এই তিনটে আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করবো। মশারি টাঙিয়ে শোবো, রয় রক্ত হলে রক্ত পরীক্ষা করব, রক্ত যদি দরকার পড়ে আমরা নেব, আর জমা জল জমতে দেবো না, প্রতি 7 দিন অন্তর অন্তর জলটাকে বদলাবো, বা বাড়ির আশেপাশে আমরা সবাই চেক করব, যদি এরকম কিছু থাকে, যদি সবাই মিলে জিনিসটাকে করি না, অবভিয়াসলি প্রবলেমটা সলভ হয়ে যাবে, জিনিসটা কমে যাবে। সবাই যদি নিজেরাই নিজেদের বাড়ির চারিপাশটা একবার দেখি, যদি এরকম কিছু থাকে, একটু যদি দায়িত্ব নিয়ে ফেলে দিই, তাহলে কিন্তু এই রোগটা থেকে আমরা বাঁচতে পারি, এবং এই ডেঙ্গু কিন্তু প্রচুর মানুষের মৃত্যুর কারণ হয়েও পশ্চিমবাংলায় দাঁড়াচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো আরেকবার, এসব ডেঙ্গু তো এটা নিয়ে এখন আলোচনা করছি না, বাট এইডস এর ক্ষেত্রে কিন্তু এলাইজা ইজ দ্য ডায়াগনস্টিক টেস্ট অর দ্য কনফার্মেটিভ টেস্ট। এটা এলাইজা এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট আছে, এটা ডেঙ্গুর জন্য কনফার্মেটিভ টেস্ট। আর এছাড়া অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ দিয়ে ইনিশিয়াল স্টেজে আমরা দেখতাম, বাট সেটা ইউজুয়ালি এখন অত এফেক্টিভ নয়। Last prevention of AIDS is the prevention of AIDS in India. NACO এটা মাথায় রাখবো, NACOটাকে মাথায় রাখবো, অর্থাৎ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। NACO অর্থাৎ কি একবার বলবো, ন্যাশনাল
National AIDS Control Organization, AIDS Control Organization, National AIDS Control Organization, National AIDS Control Organization কোথায়? ইন ইন্ডিয়া। এরা কোথায় আছে? ইন্ডিয়াতে। আমাদের নিজেদের দেশেই আছে এগুলো। ইন ইন্ডিয়া। কোথায় আছে? ইন্ডিয়া। Including the non-governmental organization অর্থাৎ NGOs are doing a lot to educate people about HIV and AIDS in India. এই ব্যাপারটা নিয়ে আমরা অন্য টপিক আছে একটা আমাদের, that's a chapter known as reproductive health, সেখানে এই টপিকটা নিয়ে আমরা অনেক আলোচনা করব। ওকে, মানে ইন্ডিয়াতে কিছু এনজিও আছে আর এই পার্টিকুলার গভর্নিং বডি, দ্যাটস NACO, ন্যাশনাল AIDS কন্ট্রোল অর্গানাইজেশন, এরা প্রচুর কাজ করছে যাতে মানুষের মধ্যে এই রোগটার ব্যাপারে পার্টিকুলার কারেক্ট ইনফরমেশনগুলো দিতে পারে। বাট উই আর ওয়ে ফার অফ ইট, কারণ এত বড় দেশ, এত মানুষ, 150 কোটির দেশ, এত লোক, ম্যাক্সিমামটাই গ্রাম, সেই সব মানুষের কাছে পৌঁছানো। ইভেন আজও কিছু কিছু এমন জায়গা আছে যেখানে মেয়েদের পিরিয়ডস হলে তারা কাপড় ইউজ করছে, স্যানিটারি ন্যাপকিনসের কোনো আইডিয়া নেই, কিছু সোশ্যাল স্টিগমা আছে, কিছু সামাজিক মানে ব্যারিয়ার্স আছে। এই সব কিছু নিয়ে এখনো টু বি অনেস্ট পুরো দেশের মধ্যে এইসব ছড়াতে অনেকটা সময় লাগবে, এবং অলসো আমি লাগবেই বলছি, বাট এটা বলছি না যে আমরা পারবো না। ये नया भारत है, ये कुछ भी करेगा। We should believe in our system, we should believe in our nation, and we should work together to spread the correct information throughout the country, educate the country, and especially educate the young generation so that the future of India becomes good, becomes strong, becomes effective. আর ডিজিজ ফ্রি ইন্ডিয়া কিন্তু আমরা দেখতে চাইছি। তো তার জন্য আমাদেরকে কিন্তু এইগুলো কারেক্ট ইনফরমেশন কিন্তু আমাদেরকে স্প্রেড করাটা আমাদের খুব দরকার। নেক্সট যখন ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো তখন এই বডিটার নাম তো আসবেই, as the WHO, or it is known as the World Health Organization. It is the World Health Organization. এ প্রচুর কাজ করে এই রোগটা নিয়ে, এই রোগটা নিয়ে প্রচুর কাজ করে, প্রচুর, সারা পৃথিবীতেও কাজ করছে, সারা পৃথিবীতেও কাজ করছে এই রোগটার ব্যাপারে জানানোর জন্য। শুধু এটা এছাড়াও মানে কোভিডের সময়ও অন্য যেসব আছে, যে আরো মহামারী যেগুলো হয় ইন্ডিয়াতে যেগুলো দেখা গেছে, যেরকম কলেরা, প্লেগ, এনসেফালাইটিস, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক মহামারী দেখেছি আমরা, এক্সপিরিয়েন্স করেছি, এবং এই সব কিছুর উপর WHO-র অবজারভেশন আছে। সে সারা পৃথিবীতে তাদের এজেন্টস, তাদের ওয়ার্কার্স, তাদের ডক্টরস, তাদের সায়েন্টিস্ট, তাদের মেম্বার্স এই ডিজিজগুলোর ব্যাপারে ইনফরমেশন স্প্রেড করছে, চেষ্টা করছে, and we are expecting to become more and more healthy, more and more fit and fine in near future. So a point একটু read করি, started number of programs, WHO started number of programs to prevent the spreading of AIDS at world level. আমি আবারও বললাম WHO সারা পৃথিবীতে চেষ্টা করে এই রোগটার ব্যাপারে বলার জন্য। মেকিং ব্লাড ফ্রম ব্লাড ব্যাংক সেফ, once again making blood from blood bank safe from, আচ্ছা ব্লাড ব্যাংকে যে ব্লাডগুলো থাকে সেই ব্লাডগুলোকে ডিজিজ ফ্রি বা এইডস ফ্রি করার চেষ্টা করে। ensuring the use of only disposable needle and syringe in public and private hospitals and clinic, অর্থাৎ সিঙ্গেল ইউজ ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করার চেষ্টা করবে, মানে করছে আর কি, সেই জিনিসগুলোকে প্রোভাইড করার চেষ্টা করে যাতে সেটা হয়। ওই যেটা একটু আগেই বলছিলাম, একই ইঞ্জেকশন অনেকজনকে ইউজ করছে, বাট ড্রাগ অ্যাডিক্টস যারা একই ইঞ্জেকশন থেকে আরেকজন, এও ড্রাগ নিচ্ছে, একজনের রোগ আছে তার থেকে আরেকজনের হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যাতে বন্ধ হয়, তো সিঙ্গেল ইউজ নিডলস অ্যান্ড সিরিঞ্জ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে।
free distribution of condoms, এটা বারবার, it is a very important point, this is a very important point, there is a free use of condoms, অর্থাৎ আনপ্রোটেক্টেড সেক্সকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। ইউজ অফ কন্ডম ইজ ভেরি ইম্পর্টেন্ট। when in case of conceiving a baby you should go for unprotected sex, ওটা ছাড়া হবে না, কিন্তু আদারওয়াইজ অন্য টাইমে ইউজ অফ কন্ডমস আর ভেরি ইম্পর্টেন্ট। আর সেটার থেকে কিন্তু শুধু মানে প্রেগনেন্সি নয়, এই টাইপের ডিজিজগুলো থেকেও আমরা বাঁচতে পারি। আরও যেসব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো আছে সেগুলো সব কিছু থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। কন্ট্রোলিং ড্রাগ অ্যাবিউজ, অ্যাডভোকেটিং সেফ সেক্স, এটার ভেরি ইম্পর্টেন্ট আছে। মাল্টিপল পার্টনার সেক্স, গ্যাং সেক্স আর থ্রিসাম অ্যান্ড এভরিথিং, এই যেগুলো আছে, মাল্টিপল ডেটিং, ডাবল ডেটিং, ট্রিপল ডেটিং, এই যেসব ব্যাপারগুলো আর কি করছে, যার থেকে আননোন পার্টনার্সের কাছে যাচ্ছে, ইভেন স্পেশালি দ্য সেক্স ওয়ার্কার্স, যাদের নিয়ে এই রোগটা মেনলি কনসার্ন, এই টাইপের মানে যারাও করে, যেসব মানুষদের মধ্যে ইন্ডালস থাকে, তাদের সেফ সেক্স করার অল দ্য মেথডস অ্যান্ড টেকনিক্স শেখানো বা প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে। প্রমোটিং রেগুলার চেকআপস ফর HIV in the susceptible population, providing regular checkup for the HIV in the susceptible population, যে একটা পার্টিকুলার এরিয়াতে কিছু অর্গানাইজেশন ফিক্স করে দিচ্ছে, তারা সেইখানে থাকা প্রতিটি মানুষের মধ্যে কনস্ট্যান্ট অবজারভেশন রাখছে যে হচ্ছে এই টাইপের ডিজিজটা হচ্ছে কিনা, বা এর কোনো এফেক্ট দেখা যাচ্ছে কিনা, এই রোগটা আসছে, বা এই এইডসের ব্যাপারে যা যাবতীয় ইনফরমেশন দরকার তারা কিন্তু সেখানে রিসার্চ করছে এবং সেটাকে কারেক্ট করবার চেষ্টা করছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টপিক এইডস। এইটুকুনি NCERT ডিসক্রাইব করেছে। যখন আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, কোয়েশ্চেন সিরিজগুলো করব ওভার দিস ইউটিউব চ্যানেল, তখন এর রিলেটেড কোয়েশ্চেন্স, MCQ, স্টেটমেন্ট বেস, অ্যাসারশন, রিজনিং সব সলভ করব। আশা করছি এই যে নোটটা থেকে আমি রিভাইজ প্রসেসটা করলাম, আমি রিভাইজ করলাম থ্রু দিস ভিডিও, যারা দেখবে তারাও এটার মাধ্যমে রিভাইজ করতে পারে বা এই নোটটাও নিতে পারে। আই ডোন্ট থিঙ্ক এর বাইরে থেকে আর সাচ কিছু আছে, বিকজ NCERT এইটুকুনি মেনশন করেছে, অ্যান্ড ইন NEET এক্সামিনেশন ইট ইজ 100% NCERT, এর বাইরে আর কিছু নেই। সো আই হোপ দিস ইজ এনাফ ফর দিস টপিক, অ্যান্ড নেক্সট টপিক নিয়ে আমরা আবার পরের ভিডিওতে আসবো। আর ফার্স্ট এই চ্যাপ্টারটা দিয়েই স্টার্ট করেছি, সো এই চ্যাপ্টারটাকেই আমি কভার করব, শেষ করব, দেন উইল মুভ টু আদার টপিকস। সো দ্যাটস অল ফর দিস টপিক। হোপ যারা দেখবে তাদের এটা হেল্প হবে, কাজে আসবে, অবশ্য আমার সাথে সাথে তারাও এই চ্যাপ্টারটাকে রিভাইজ করে নিতে পারবে এবং এই টপিকের রিলেটেড যে MCQ গুলো আছে সেগুলো সলভ হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।